আসসালামু আলাইকুম, আবার সবাইকে স্বাগতম আইলার্ন বিডিতে। আজকে আমরা 5.3.4 পড়ব, যেটা রাইটিং কোহেসিভলির একটি অ্যাক্টিভিটি। আমরা অলরেডি 5.3.3 করে ফেলেছি, যেটা পূর্বেই আমরা দেখতে পারি যে স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ, যেখানে আমরা তিনটি স্ট্রাকচার দেখতে পাই: ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন সহকারে। প্রশ্নের বার্ড নিয়ে বা প্রশ্নের যে পাখি শিক্ষক, সেটার উপর একটি প্যারাগ্রাফ ছিল এবং সেটা উল্টোপাল্টা আকারে ছিল বা গোছানো ছিল না, সেটা আমরা গুছিয়ে লিখেছি। এবং এখানে স্ট্রাকচার, হোয়াট ইজ রিটেন, দি সেন্টেন্স, কোহিসিভ ডিভাইস ইউজ ইন দ্য সেন্টেন্স এবং কোহিসিভ ডিভাইসের পারপাস লিখেছিলাম। এখন আমরা যেটি করব 5.3.4, অলমোস্ট সিমিলার একটা জিনিস, যেটা আমরা এসেতে দেখব। কারণ তোমরা জানো প্যারাগ্রাফে আমরা সেন্টেন্স ব্যবহার করি, কতগুলো সেন্টেন্স মিলে একটি প্যারাগ্রাফ হয় একটা প্যারাতে যেটি থাকে। এবং এসে যেটি হয় সেটি হচ্ছে কয়েকটি প্যারাগ্রাফের সমন্বয়ে হয়। এবং এখানেও ইন্ট্রোডাকশন এবং কয়েকটি বডি প্যারাগ্রাফ থাকে এবং সাথে শেষে একটি কনক্লুশন থাকে। তো আমরা এখানে একটু ইনস্ট্রাকশনটা পড়ি যে আসলে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, রিড দ্য ফলোইং প্যারাগ্রাফস অফ দি এসে, যে নিচে যে ফ্রম সিড টু ব্লসম, গ্রোয়িং অ্যান এসে ফ্রম এ প্যারাগ্রাফ অন দ্য সেম টপিক, অর্থাৎ নিচে ফ্রম সিড টু ব্লসম নামক এসে এর প্যারাগ্রাফগুলো পড়ো। এগেইন দি প্যারাগ্রাফস আর নট অর্গানাইজ। তো এর আগে আমরা দেখেছিলাম যে সেন্টেন্সগুলো অর্গানাইজ ছিল না, এখানে বলা হয়েছে আবার কি প্যারাগ্রাফগুলো সাজানো নেই। এটা বলা হয়েছে, ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দি কোহিসিভ ডিভাইসেস ইউজ টু কানেক্ট ডিফারেন্ট প্যারাগ্রাফস। এখানে বলা হয়েছে দলে বা জোড়ায় আলোচনা করে বিভিন্ন প্যারাগ্রাফকে সংযুক্ত করার জন্য যে কোহিসিভ ডিভাইসেস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে খুঁজে বের করো। দেন অ্যারেঞ্জ দি প্যারাগ্রাফস ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ অ্যান এসে। এবং যে এসে করার যে স্ট্রাকচার রয়েছে, তারপরে এসে এর গঠন প্রণালী মিলে প্যারাগ্রাফগুলোকে সাজাও। অর্থাৎ আমরা যে প্যারাগ্রাফের ক্ষেত্রে সেন্টেন্সগুলো সাজিয়েছিলাম, এখানে এইটি এসে এর ক্ষেত্রে প্যারাগ্রাফগুলোকে সাজাতে হবে। তারপর কি বলতে বলা হয়েছে, লেটার ইউজ দ্য গিভেন গ্রিড টু অর্গানাইজ দ্য প্যারাগ্রাফস টু মেক এন এসে ইজি টু আন্ডারস্ট্যান্ড। পরবর্তীতে এসেটিকে সহজবোধ্য করে সাজানোর জন্য নিচের গ্রিডটি ব্যবহার করো। তো অবশ্যই নিচে একটি গ্রিড রয়েছে, আমরা একটু যদি দেখি তাহলে লক্ষ্য করব যে এটা একটি সিমিলার ওয়ে। যে এই যে তোমরা দেখতে পাচ্ছ দি গ্রিড, এই গ্রিডে এখানে ছিল স্ট্রাকচার অফ দি প্যারাগ্রাফ পূর্বেরটিতে, তো এখানে দেওয়া আছে স্ট্রাকচার অফ দি এসে। এখানে ছিল সেন্টেন্সেস, এখানে দেওয়া আছে প্যারাগ্রাফ। এবং এখানে কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দি সেন্টেন্সেস, এখানে লেখা আছে প্যারাগ্রাফ। এবং পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইসেস, এটা সিমিলারই রয়েছে। তা আমাদের এখন সিমিলার ওয়েতে এই এটা গ্রিডটাতে সঠিকভাবে সাজাতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন একটি করে দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। এখানে ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে, যদিও এখানে প্যারাগ্রাফ 6 এর বদলে প্যারাগ্রাফ 5 হবে। আমরা জানি যে এখানে লেখা আছে, প্রশংস বার টিচার হ্যাজ বিন এ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স ইন হিজ লাইফ, দ্য লেসন্স ইট হ্যাজ টট হিম হ্যাভ হেল্প টু শেপ হিম ইনটু দ্য পারসন হি ইজ টুডে। তো এটা আসলে একটি ইন্ট্রোডাকশন এবং এই ইন্ট্রোডাকশনটা আমরা প্যারাগ্রাফ 5 এ পাই। আমি যদি একটু ভালো করে দেখাই তোমাদের, যে এটা প্যারাগ্রাফ 5 এ রয়েছে। এই যে তোমরা প্যারাগ্রাফ 5 দেখতে পাচ্ছ, এটা মূলত ইন্ট্রোডাকশন। এই যে প্রশংস পার্ট থেকে শুরু করে হি ইজ টুডে, এটা ইন্ট্রোডাকশন। কিন্তু কোনো কারণে ভুলে হয়তো এটা প্যারাগ্রাফ 6 রয়ে গিয়েছে, তো এটা তোমরা ঠিক করে নিবে। এরপরে আমরা যথাযথভাবে বডি দেখতে পাচ্ছি। বডিতে অল দ্য সাপোর্টিং আইডিয়াস টু এস্টাবলিশ দ্য প্যারাগ্রাফ। সো যে প্যারাগ্রাফগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে রয়েছে, 1 2 3 4, মোট 4টি সাপোর্টিং প্যারাগ্রাফ থাকবে, সেগুলো আমরা অ্যাড করব। এবং সর্বশেষে কনক্লুশন, যেটা সামারি অফ দি এসে, সেটা দিয়ে দিব। এরই মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিটি শেষ হয়ে যাবে। তো আমরা দেরি না করে প্রথমেই এখানে আরো কিছু তথ্য রয়েছে, যেমন এখানে কয়েকটি ওয়ার্ড এবং মিনিং রয়েছে। এটা বলা হয়েছে, ইফ ইউ নিড টেক দ্য হেল্প অফ দ্য ফলোইং ওয়ার্ড লিস্ট উইথ দেয়ার মিনিংস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার।
তোমার যদি দরকার হয় তাহলে এই যে নিচে যে ওয়ার্ড লিস্টটি রয়েছে তার অর্থ সহ বুঝার চেষ্টা করো, হেল্প নাও, সাহায্য নাও টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। এই যে টেক্সটটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ আকারে কিছু টেক্সট রয়েছে, এটা বুঝার জন্য এই ওয়ার্ড এবং এই ওয়ার্ড মিনিং গুলো পড়তে বলা হয়েছে। আমরা যেটা করব এখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা এসে রয়েছে, অর্থাৎ টেক্সট রয়েছে যার টাইটেল হচ্ছে ফ্রম সিড টু ব্লসম গ্রোয়িং অ্যান এসে ফ্রম এ প্যারাগ্রাফ। সো এটা বুঝার আগে আমরা এই ওয়ার্ড মিনিং গুলা পড়ে ফেলবো যাতে আমাদের এই টেক্সটটা বুঝতে সুবিধা হয়, যাতে এই সুবিধার কারণে আমরা এই প্যারাগ্রাফ গুলো সুন্দর করে সাজাতে পারি। এবং পরবর্তীতে এই গ্রিড অনুযায়ী আমরা যেটা করব সাজিয়ে তোমাদের স্যাম্পল অ্যান্সারটা দেখাবো যে কি কারণে সেটা এখানে এই বডি অফ দ্য স্ট্রাকচারে আসবে এবং কোহিসিভ ডিভাইসগুলো কি এবং কি কারণে কোহিসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে। তার পূর্বে দ্রুত মনে করিয়ে দিতে চাই রাইটিং কোহিসিভলি 5.3.4 সমন্বয় রেখে লেখা বা সুসংহতভাবে লেখা 5.3.4 এর কম্পিটেন্সি হচ্ছে মোট দুটি, কম্পিটেন্সি 2 এবং কম্পিটেন্সি 3, যেখানে কম্পিটেন্সি 2 তে অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড ইউজ কোহিসিভ ডিভাইসেস ইন ওরাল অর রিটেন টেক্সট এবং কম্পিটেন্সি 3 হচ্ছে অ্যাবিলিটি টু এক্সপ্লোর বেসিক ফিচার ইন ডিফারেন্ট জনরাস অফ টেক্সট। অর্থাৎ যোগ্যতা 2 এ আমরা দেখতে পাই মৌখিক এবং লিখিত পাঠ্যে সংযোজক ডিভাইস বা কোহিসিভ ডিভাইস শনাক্ত এবং ব্যবহার করার ক্ষমতা, এবং যোগ্যতা 3 এ আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে পাঠ্যের যে বিভিন্ন ধরনের মৌলিক বৈশিষ্ট্য সেগুলো খোঁজ করার ক্ষমতা আমাদের অর্জিত হবে। এবং এই এক্সপেরিয়েন্সটির ফোকাস হচ্ছে দ্য ইউজ অফ কোহিসিভ ডিভাইসেস এন্ড দ্য রিলেশনশিপ বিটুইন প্যারাগ্রাফ অ্যান্ড এসে, অর্থাৎ সংযোগ বা সমন্বিত যন্ত্রের ব্যবহার বা কোহিসিভ ডিভাইসের ব্যবহার এবং অনুচ্ছেদ ও প্রবন্ধের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। তো প্রথমেই যে ওয়ার্ডটি ছিল সেটি হচ্ছে ফেইথফুল। ফেইথফুল শব্দটির অর্থ বিশ্বস্ত। এর আরো ডিটেলস মিনিং যদি আমরা পড়ি তাহলে হবে লয়াল অ্যান্ড ট্রু কিপিং ওয়ানস প্রমিসেস, অর্থাৎ নিজের প্রতিশ্রুতি পালনে অনুগত ও বিশ্বস্ত। এর পরেরটি ছিল প্রোভাইডেড। প্রোভাইডেড মানে হচ্ছে সরবরাহকৃত, যার ডিটেল মিনিং হচ্ছে সাপ্লাইড অর গিভেন সামথিং দ্যাট ইজ নিডেড অর ওয়ান্টেড, অর্থাৎ প্রয়োজন বা চাহিদা মতো কোনো কিছু সরবরাহ করা হয়েছে এমন। এরপরে ওয়ার্ড হচ্ছে টায়ারলেসলি, অক্লান্তভাবে বা ক্লান্তিহীনভাবে। ডিটেলড মিনিংটি হচ্ছে উইদাউট গিভিং আপ অর বিকামিং টায়ার্ড, ওয়ার্কিং হার্ড উইদাউট স্টপিং, অর্থাৎ হাল না ছেড়ে দিয়ে বা ক্লান্ত হয়ে অবিরত কঠোর পরিশ্রম করা, সেটাকেই বলা হচ্ছে টায়ারলেসলি। ডেমনস্ট্রেটেড মানে হচ্ছে দেখানো, শোড অর প্রুভড সামথিং থ্রু অ্যাকশনস অর এক্সাম্পল, কাজ বা উদাহরণ দ্বারা কোনো কিছু দেখানো বা প্রমাণ করা, সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটেড। অ্যাডাপ্টেবল অর্থাৎ মানিয়ে নিতে যোগ্য, অর্থাৎ কোনো পরিস্থিতিতে সে মানিয়ে নিতে সক্ষম হয়। able to change or adjust according to different circumstances, বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তন বা মানিয়ে নিতে সক্ষম। অ্যাডজাস্টেড অর্থ হচ্ছে সমন্বয়কৃত, অর্থাৎ মেড চেঞ্জেস অর মডিফিকেশন টু সামথিং, কোনো কিছুর পরিবর্তন বা সংস্কার করা হয়েছে এমন অর্থে অ্যাডজাস্টেড ব্যবহার করা যেতে পারে। ইম্পার্টিং মানে হচ্ছে জ্ঞান প্রদান, অর্থাৎ পাসিং অন অর শেয়ারিং নলেজ অর স্কিলস, জ্ঞান বা দক্ষতা বিতরণ করা বা শেয়ার করা। এক্সেপশনাল অর্থটি হচ্ছে ব্যতিক্রমী বা ব্যতিক্রম যে স্বভাবের লোক, সেটা লোক হতে পারে বা কোনো বিষয় হতে পারে। এক্সট্রাঅর্ডিনারি স্ট্যান্ডিং আউট ফ্রম আদার্স, অর্থাৎ অসাধারণ বা অন্যদের থেকে আলাদা। ভ্যালুয়েবল শব্দটির অর্থ হচ্ছে মূল্যবান, ভেরি ইউজফুল, ইম্পর্টেন্ট অর প্রেশাস, খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ বা মূল্যবান অর্থে ভ্যালুয়েবল শব্দটি ব্যবহৃত হয়। এরপরের ওয়ার্ডটি হচ্ছে কম্প্যানিয়ন, অর্থাৎ সাথী বা দোসর বা সঙ্গী। সামওয়ান অর সামথিং দ্যাট অ্যাকম্পানিজ অর কিপস কোম্পানি, কেউ বা কোনো কিছু যা সঙ্গ দেয় বা সহচর হয় বা সাহচর্য দেয়। এখানে পেশেন্ট শব্দটির অর্থ হচ্ছে ধৈর্য, দ্য অ্যাবিলিটি টু এন্ডিওর অর টলারেট ডিলে অর ডিফিকাল্টিস উইদাউট গেটিং আপসেট, অর্থাৎ বিচলিত না হয়ে বিলম্ব বা অসুবিধা সহ্য করার ক্ষমতা। প্রসেস শব্দটির অর্থ প্রক্রিয়া, এ সিরিজ অফ অ্যাকশনস অর স্টেপস টেকেন টু অ্যাচিভ এ পার্টিকুলার এন্ড, একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত কর্মকাণ্ড বা পদক্ষেপের একটি ক্রম বা সিরিজ।
ইম্পর্টেন্স অর্থ হচ্ছে গুরুত্ব, দ্য কোয়ালিটি অর স্টেট অফ বিং সিগনিফিকেন্ট অর হ্যাভিং ভ্যালু, গুরুত্বপূর্ণ হওয়ার মান বা অবস্থা বা গুণমান থাকা। এবং সর্বশেষ ওয়ার্ডটি যেটি দেওয়া আছে এর অর্থ হচ্ছে কনস্ট্যান্টলি মানে অবিরত, কন্টিনিউয়াসলি উইদাউট ইন্টারাপশন অর পজ অর্থাৎ ক্রমাগত, বাধাহীন বা থেমে না থাকা, সেটাকেই বলা হচ্ছে কনস্ট্যান্টলি। আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং ওয়ার্ড মিনিং গুলো জেনে ফেললাম। এখন আমরা প্যারাগ্রাফ গুলো পড়বো এবং সেগুলোর মানে আমরা বোঝার চেষ্টা করব। তার আগে আমরা খেয়াল করি এই যে জাম্বলড প্যারাগ্রাফ গুলো রয়েছে, মানে সাজানো নেই যে প্যারাগ্রাফ গুলো, সেগুলো আসলে ঠিক আগের প্যারাগ্রাফের মতোই রয়েছে। কিছু কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কোনটি কোন জায়গায় বসবে। তো তোমরা অলরেডি জানো এখানে প্যারাগ্রাফ 5 হচ্ছে ইন্ট্রোডাকশন, তো একটি তো শেষ হয়ে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্টলি কথাটি রয়েছে। তো ফার্স্টলি কথার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা প্রথম বডি প্যারাগ্রাফ হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে থার্ডলি ফাইনালি যেটি হবে না, কারণ ফার্স্টলির পর সেকেন্ডলি হবে। তো সেকেন্ডলি কথাটা রয়েছে প্যারাগ্রাফ 6 এ, অর্থাৎ আহ, প্রথম বডি প্যারাগ্রাফ হবে প্যারাগ্রাফ 3, তারপর দ্বিতীয় বডি প্যারাগ্রাফ হবে প্যারাগ্রাফ 6, যেহেতু এখানে সেকেন্ডলি রয়েছে। এবং থার্ডলি কথাটি আমরা কোথায় রয়েছে একটু দেখি। আমরা যদি দেখি থার্ডলি কথাটি রয়েছে প্যারাগ্রাফ 2-তে। তো এটি হবে হচ্ছে থার্ড বডি প্যারাগ্রাফ। এবং পরবর্তীতে প্যারাগ্রাফ 1 যেখানে রয়েছে ফাইনালি, সেটি হবে সর্বশেষ বডি প্যারাগ্রাফ। এবং বাকি রইল কনক্লুশন। কনক্লুশনে আমরা দেখতেই পাচ্ছি এখানে ইন কনক্লুশন লেখা রয়েছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা হবে সর্বশেষ যে প্যারাগ্রাফ, অর্থাৎ কনক্লুডিং যে প্যারাগ্রাফ, এটি হবে প্যারাগ্রাফ 4। এখন আমরা এই টেক্সটটি এই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব এবং যখন আমরা গ্রিডে এই প্যারাগ্রাফগুলো তুলব তখন সাজিয়ে আমরা তোলার চেষ্টা করব এবং তোমাদের স্যাম্পল অ্যান্সার দেখাবো। প্রথমে আমরা টাইটেলটি দেখি, লেখা আছে ফ্রম সিড টু ব্লসম গ্রোয়িং অ্যান অ্যাসে ফ্রম এ প্যারাগ্রাফ, অর্থাৎ বীজ থেকে ফুল, অনুচ্ছেদ থেকে প্রবন্ধ বা রচনা তৈরি। তো আমরা বুঝতেই পারছি এখানে কথাটার মধ্যেই কিন্তু অর্থটা লুকিয়ে রয়েছে। বীজ থেকে ফুল অর্থাৎ একটা কমপ্লিট একটা প্রসেস, যেখানে বীজ থেকে শুরু করে গাছ, গাছ থেকে শুরু করে ফুল পর্যন্ত যে একটা প্রসেস, ঠিক একইভাবে আমরা প্যারাগ্রাফ থেকে এসেও লিখতে পারি। তো এরকম একটা আইডিয়া সংযুক্ত করে এই টাইটেলটা দেওয়া হয়েছে যে অনুচ্ছেদ থেকে প্রবন্ধ বা রচনা তৈরি। তো এখানে প্যারাগ্রাফ 1 আমরা যেটি দেখতে পাচ্ছি এটা আসলে প্রথম প্যারাগ্রাফ না। প্যারাগ্রাফ 1 হচ্ছে এমন একটি প্যারাগ্রাফ যেটা ফাইনালি কোহিসিভ ডিভাইস দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ফাইনালি মানে হচ্ছে অবশেষে বা সবশেষে। তো আমরা বুঝতেই পারছি যে এটা প্রথম প্যারাগ্রাফ হওয়ার উপযোগী না। তো প্যারাগ্রাফ 1টা আমরা পরে সাজিয়ে নিব গ্রিডে। তো এখানে আমরা শুধুমাত্র অর্থগুলো পড়বো। তো এখানে প্যারাগ্রাফ 1 বা অনুচ্ছেদ 1-এ যেটি বলা রয়েছে ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড প্রসূন উইথ এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট, অর্থাৎ সব শেষে পাখিটি প্রসূনকে আনন্দ ও স্বাচ্ছন্দ্যের এক অবিরাম বা বিরতিহীন উৎস হিসেবে নিজেকে অর্থাৎ পাখিটিকে তুলে ধরেছে। এখানে যে পাখিটি রয়েছে সেই পাখিটি সম্পর্কে বলা হয়েছে যে নিজেই একটা বিরতিহীন উৎস হিসেবে নিজেকে তুলে ধরেছে, এই জন্য প্রসূন সবসময় আনন্দ এবং স্বাচ্ছন্দ্য পেয়ে থাকে। ইট হ্যাজ বিন অলওয়েজ এ লয়াল ফ্রেন্ড অ্যান্ড এ কম্প্যানিয়ন বাই হিজ সাইড ডিউরিং ডিফিকাল্ট টাইমস, অর্থাৎ এটি তার কঠিন সময়ে সর্বদা তার অর্থাৎ প্রসূনের পাশে থেকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সহচর হয়ে রয়েছে। The bird's unwavering companionship has transformed him into more compassionate and understanding towards others. পাখিটির অটুট বা অবিচল সাহচর্য তাকে অর্থাৎ প্রসূনকে অন্যদের প্রতি আরো সহানুভূতিশীল এবং বোধ শক্তি সম্পন্ন করেছে। অর্থাৎ প্রসূন আরো ব্যক্তি রয়েছে তাদের প্রতি সে সহানুভূতিশীল হওয়া বা বোধ শক্তি সম্পন্ন হওয়াটা তার কাছ থেকে শিখেছে। He has learned that having a good friend by his side can make all the difference in life. সে অর্থাৎ প্রসূন শিখেছে যে তার অর্থাৎ প্রসূনের পাশে একজন ভালো বন্ধু থাকা বা থাকলে তার জীবনে পূর্ববর্তী পরিবর্তন নিয়ে আসতে পারে।
এরপরে প্যারাগ্রাফটি ছিল প্যারাগ্রাফ 2 অর্থাৎ অনুচ্ছেদ 2। এটিও দ্বিতীয় অনুচ্ছেদ নয়, কারণ এটা থার্ডলি লেখা আছে, অর্থাৎ ইন টোটাল এটা হচ্ছে 4 নাম্বার প্যারাগ্রাফ এবং বডি প্যারাগ্রাফের স্থান হচ্ছে 3 নাম্বার স্থান। সো এখানে থার্ডলি কথাটা হচ্ছে তৃতীয়ত, দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল, অর্থাৎ তৃতীয়ত পাখিটি মানিয়ে নেওয়ার গুরুত্ব দেখিয়েছে। It adjusts its behavior to different situations, showing Proshun that flexibility is necessary for success. এটি বিভিন্ন পরিস্থিতির সাথে এর আচরণ মানিয়ে নেয় আর প্রসূনকে দেখায় যে সাফল্যের জন্য নমনীয়তার প্রয়োজন রয়েছে বা দরকার। এখানে ফ্লেক্সিবিলিটি শব্দটির অর্থ হচ্ছে নমনীয়তা। He has learned that change is constant and it is important to be able to adjust to it. সে অর্থাৎ প্রসূন শিখেছে যে পরিবর্তন একটি অবিরাম বা বিরতিহীন প্রক্রিয়া এবং এর সাথে মানিয়ে নিতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। The bird has shown him that being adaptable is a valuable skill that can help one navigate through difficult situation. অর্থাৎ পাখিটি তাকে অর্থাৎ প্রসূনকে দেখিয়েছে যে মানিয়ে নেওয়া একটি মূল্যবান দক্ষতা যা একজনকে কঠিন পরিস্থিতিতে সঠিক পথে চলতে সাহায্য করে। অর্থাৎ অ্যাডাপ্টেবল শব্দটির অর্থ হচ্ছে কোনো ক্ষেত্রে মানিয়ে নেওয়া নিজেকে কোনো পরিস্থিতিতে। তো এটা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে সে শিখতে পেরেছে পাখিটির কাছ থেকে। পরবর্তী অনুচ্ছেদ হচ্ছে প্যারাগ্রাফ 3 অর্থাৎ অনুচ্ছেদ 3। তো এখানে বলা আছে ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দি ইম্পর্টেন্স অফ পেশেন্স, অর্থাৎ প্রথমত পাখিটি তাকে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে। এই সেন্টেন্সটি পড়লেই আমরা বুঝতে পারছি যে এটা বডি প্যারাগ্রাফের প্রথম প্যারাগ্রাফ হতে যাচ্ছে। As he watched the bird build its nest, Proshun learned that anything worth having taken time and effort, যখন সে অর্থাৎ প্রসূন পাখিটিকে তার বাসা তৈরি করতে দেখেছে, তখন প্রসূন শিখে ফেলেছে যে কোনো কিছু শেখার জন্য সময় এবং শ্রম লাগে, অর্থাৎ সাথে সাথেই হয়ে যায় না, এটা সময় এবং শ্রমের ব্যাপার যে কোনো কিছু শিখতে হলে। হি অলওয়েজ কিপস দিস লেসন ইন মাইন্ড, সে সব সময় এই শিক্ষাটি মনে রাখে। He recognizes that patience is a virtue and essential to have while working towards a goal. সে স্বীকার করে যে ধৈর্য একটি গুণ এবং কোনো লক্ষ্য সামনে রেখে কাজ করার জন্য ধৈর্য থাকা জরুরি বা অপরিহার্য। এরপরে রয়েছে প্যারাগ্রাফ 4। প্যারাগ্রাফ 4 অনুচ্ছেদ 4। এখানে আমরা যদি দেখি এখানে লেখা আছে ইন কনক্লুশন Proshun's bird teacher has been an exceptional role model, imparting valuable life skills and providing unwavering companionship. অর্থাৎ উপসংহারে প্রসূনের পাখি শিক্ষক তাকে মূল্যবান জীবন দক্ষতা এবং অবিচল সাহচর্য প্রদান করে এক ব্যতিক্রমী আদর্শে পরিণত হয়েছে। তো এখানে উপসংহার শব্দটির অর্থ বুঝেই আমরা বুঝতে পারছি যে আসলে এটা হচ্ছে কনক্লুশন পার্ট। The bird has shown him the importance of patience, hard work, adaptability and companionship. পাখিটি তাকে অর্থাৎ প্রসূনকে ধৈর্য, কঠোর পরিশ্রম, মানিয়ে নেওয়ার যোগ্যতা এবং সাহচর্যের গুরুত্ব দেখিয়েছে। These lessons helped him to become a better person and have provided him with the tools he needs to succeed in life. এই শিক্ষাগুলো তাকে একজন অধিকতর ভালো মানুষ হতে সাহায্য করেছে এবং জীবনে সফল হতে যেসব জিনিস দরকার তা তাকে প্রদান করেছে। অর্থাৎ প্রসূন অর্থাৎ সব ক্ষমতাই তার কাছ থেকে শিখতে পেরেছে, লেসন শিখতে পেরেছে। Proshun will always be grateful for the time he spent learning from his bird teacher and will carry the lesson with him for the rest of his life. প্রসূন তার পাখি শিক্ষকের কাছ থেকে শেখার জন্য যে সময় ব্যয় করেছে তার জন্য সব সময় কৃতজ্ঞ থাকবে এবং সারা জীবন সে অর্থাৎ প্রসূন এই শিক্ষাগুলো মনে রাখবে। এরপরে যেটি ছিল প্যারাগ্রাফ 5। আমরা জানি প্যারাগ্রাফ 5 হচ্ছে ইন্ট্রোডাকশন, অনুচ্ছেদ 5। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, তাও আরেকবার পড়ি আমরা। Proshun's bird teacher has been a significant influence in his life. The lesson it has taught him have helped to shape him into the person he is today. অর্থাৎ প্রসূনের পাখি শিক্ষক তার প্রসূনের জীবনে উল্লেখযোগ্য প্রভাবক হয়েছে। এটি তাকে যে শিক্ষা দিয়েছে তা সে আজ যেই
অবস্থানে রয়েছে বা যে ব্যক্তি হয়েছে সেই হিসেবে তাকে গড়ে তুলতে সাহায্য করেছে। তো এই প্যারাগ্রাফটি হচ্ছে ইন্ট্রোডাকশন, এসের ইন্ট্রোডাকশন। সর্বশেষ প্যারাগ্রাফটি হচ্ছে প্যারাগ্রাফ 6 অর্থাৎ অনুচ্ছেদ 6। আমরা দেখি অনুচ্ছেদ 6 এ কি বলা রয়েছে। এখানে বলা রয়েছে সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট প্রসূন দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, অর্থাৎ দ্বিতীয়ত পাখিটি প্রসূনকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে। এভরি ডে টায়ারলেসলি সার্চেস ফর ফুড অ্যান্ড টেকস কেয়ার অফ ইটস ইয়াং, প্রতিদিন এটি অক্লান্তভাবে খাদ্যের খোঁজ করে এবং তার বাচ্চাদের দেখাশোনা করে। He has learned that hard work is essential for achieving success. সে অর্থাৎ প্রসূন শিখেছে যে সাফল্য লাভের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য। Keeping this in mind, he also works hard to achieve his goals. এটি মনে রেখে সে প্রসূন তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমও করে। The bird has shown him that anything is possible with hard work and dedication. পাখিটি তাকে অর্থাৎ প্রসূনকে দেখিয়েছে যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে কোনো কিছু করা সম্ভব। তো আমরা প্যারাগ্রাফগুলোর অর্থ সহ পড়ে ফেললাম। এখন আমরা গ্রিডটি পূরণ করব। তো গ্রিডে প্রথমটি করে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন বা সূচনা। এখানে হোয়াট ইজ রিটেন অর্থাৎ টপিক অ্যান্ড দ্য মেন ফোকাস অফ দ্য এসে, অর্থাৎ প্রবন্ধের বিষয় অর্থাৎ প্রধান ফোকাস যেটি এটি এখানে বর্ণনা করা থাকে। এই প্যারাগ্রাফ 5টি আমরা অলরেডি বিস্তারিত পড়ে এসেছি। এখানে কোনো কোহেসিভ ডিভাইস ব্যবহৃত হয়নি, সো এই কারণে এখানে লেখা আছে নো কোহেসিভ ডিভাইস ইজ ইউজড। এবং পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইসে বইয়ে ফাঁকা রয়েছে, তো তোমরা ফাঁকা রেখে দিতে পারো অথবা তোমরা এই কথাটি লিখতে পারো ইট ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাজ দেয়ার ইজ নো কোহেসিভ ডিভাইসেস, অর্থাৎ কোনো কোহেসিভ ডিভাইস না থাকায় এটা প্রযোজ্য নয়। কি প্রযোজ্য নয়? পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইসেস, অর্থাৎ কোহেসিভ ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্য এখানে বর্ণনা করতে বলা হয়েছিল। যেহেতু কোনো কোহেসিভ ডিভাইস নেই, সো এটা লেখার কোনো কারণও নেই। এই কারণে তুমি এটা লিখতে পারো অথবা এই ঘরটি ফাঁকা রেখে দিতে পারো। পরের যে অংশটি সেটি হচ্ছে বডি। সো বডিতে আমরা 4টি প্যারাগ্রাফ দেখতে পাবো। এখানে হোয়াট ইজ রিটেন অংশে লেখা আছে অল দ্য সাপোর্টিং আইডিয়াস টু এস্টাবলিশ দ্য টপিক, অর্থাৎ বিষয়টি যেটি রয়েছে প্রশ্নের বার টিচার সম্পর্কে, অর্থাৎ এখানে আরেকটা অর্থে যে বীজ থেকে ফুল পর্যন্ত যে প্রসেসটি রয়েছে অর্থাৎ প্যারাগ্রাফ থেকে এসে পর্যন্ত যে বিষয়টি রয়েছে এই বিষয়টি প্রতিষ্ঠার জন্য সমস্ত সহায়ক বা সমর্থন স্বরূপ ধারণা, অর্থাৎ প্রশ্নের বার টিচার প্রশ্নকে যে লাইফ লেসনগুলো শিখিয়েছিল তার যে সাপোর্টিং প্যারাগ্রাফগুলো সেগুলো এখানে অন্তর্ভুক্ত করতে হবে। 4টি প্যারাগ্রাফ রয়েছে, সেগুলো আমরা অন্তর্ভুক্ত করব। প্রথম বডি প্যারাগ্রাফটি সেটি প্যারাগ্রাফ 3 এবং এখানে আমরা কোহেসিভ ডিভাইসগুলো দেখতে পাচ্ছি লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে। এখানে ফার্স্টলি হচ্ছে একটি কোহেসিভ ডিভাইস, অ্যাজ একটি কোহেসিভ ডিভাইস, দ্যাট কোহেসিভ ডিভাইস, অ্যান্ড কোহেসিভ ডিভাইস। তো এখানে 4টি কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে এবং এটার পারপাস এখানে লেখা যেতে পারে বাই ইউজিং দিস কোহেসিভ ডিভাইসেস দ্য প্যারাগ্রাফ মেনটেন্স এ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল ফ্লো, অর্থাৎ এই কোহেসিভ ডিভাইসেস গুলো ব্যবহার করে অনুচ্ছেদটি একটি স্পষ্ট এবং যৌক্তিক প্রবাহ বজায় রাখে। দ্বিতীয় বডি প্যারাগ্রাফটি হবে, যেহেতু এখানে সেকেন্ডলি লেখা রয়েছে প্যারাগ্রাফ 6ই হবে। এখানে সেকেন্ডলি হচ্ছে তোমার যে কোহেসিভ ডিভাইস, তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে লেখা আছে সেকেন্ডলি এভরিডে দ্যাট কিপিং দিস ইন মাইন্ড দ্যাট অ্যান্ড, সো দ্যাট যেহেতু দুইবার এসেছে আমরা একবারই লিখতে পারি। সো সেকেন্ডলি এভরিডে দ্যাট কিপিং দিস ইন মাইন্ড অ্যান্ড, এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইসেস। তো পারপাস অফ কোহেসিভ ডিভাইস আমরা লিখতে পারি বাই ইউজিং দিস কোহেসিভ ডিভাইসেস দ্য প্যারাগ্রাফ এনশিওরস দ্যাট ইচ সেন্টেন্স বিল্ডস আপন দ্য প্রিভিয়াস ওয়ান, অর্থাৎ এই কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করে অনুচ্ছেদটি আমাদের নিশ্চিত করে যে প্রতিটি বাক্য পূর্ববর্তী বাক্যটির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ এই যে সেকেন্ডলি এভরিডে দ্যাট কিপিং দিস মাইন্ড এগুলো প্রত্যেকটি এর যে কোনো আগের সেন্টেন্সগুলোকে কাভার করেছে। এই প্যারাগ্রাফ ইটসেলফ অর্থাৎ এই প্যারাগ্রাফ 6 অংশে যে কোহেসিভ ডিভাইসগুলো এইগুলোও এই ওয়ার্ডগুলোর এই সেন্টেন্সগুলোর সাথে কানেক্টেড। আবার এই সেকেন্ডলি কথাটা আগের প্যারাগ্রাফের সাথে কানেক্টেড। তো এই কারণে আমরা বলতে পারি যে প্রিভিয়াস ওয়ান যেটি রয়েছে অর্থাৎ পূর্ববর্তী বাক্যটির সাথে ভিত্তি করে গড়ে উঠেছে। এই কারণে প্যারাগ্রাফ 6 হবে হচ্ছে সেকেন্ড বডি প্যারাগ্রাফ।
থার্ড বডি প্যারাগ্রাফটি হবে প্যারাগ্রাফ 2, অর্থাৎ এখানে কোহেসিভ ডিভাইসেস রয়েছে থার্ডলি, শোয়িং প্রসূন দ্যাট এটি একটি কোহেসিভ ডিভাইস, অ্যান্ড রয়েছে, দ্যাট দুইবার রয়েছে, তুমি একবার দিলেই হবে। তো এখানে এই কোহেসিভ ডিভাইসগুলো আমরা পাই। সো আমরা লিখতে পারি বাই ইউজিং দিস কোহেসিভ ডিভাইসেস দ্য প্যারাগ্রাফ মেনটেন্স ties back to the central theme of learning from the bird, অর্থাৎ এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করে অনুচ্ছেদটি পাখির কাছ থেকে যে শেখার যে মূল থিমটা রয়েছে, যে বিষয়টি রয়েছে, কি ফ্যাক্ট রয়েছে, তার সাথে সম্পর্ক বজায় রাখে বা ধরে রাখে। তো এই শব্দগুলো অর্থাৎ কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করে এই যে পাখির যে শিক্ষাটা দিচ্ছে আমাদের প্রসূনকে, সেই সম্পর্কটি বজায় রাখে, অর্থাৎ এটা একটা কন্টিনিউইটি। তো এই কারণে তোমরা মেনটেন শব্দটি ব্যবহার করতে পারো। সর্বশেষ বডি প্যারাগ্রাফ হবে প্যারাগ্রাফ 1, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোহেসিভ ডিভাইস রয়েছে ফাইনালি অ্যান্ড দ্যাট, এবং আমরা এই পারপাসে লিখতে পারি বাই ইউজিং দিস কোহেসিভ ডিভাইসেস দ্য প্যারাগ্রাফ ফিনিশেস দ্য সিকোয়েন্স টু সাপোর্ট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য বার্ডস পজিটিভ ইম্প্যাক্ট অন প্রসূনস লাইফ, অর্থাৎ এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করে এই অনুচ্ছেদটি প্রসূনের জীবনে পাখির যে ইতিবাচক প্রভাবের যে মূল বিষয় রয়েছে বা বিষয়বস্তু রয়েছে বা থিম রয়েছে, তাকে সমর্থন করার জন্য কি করে, ক্রমটি বা ধারাবাহিকতাটি শেষ বা সমাপ্তি ঘটায়। তো অর্থাৎ এই যে 4টি প্যারাগ্রাফ রয়েছে তার সমাপ্তি ঘটে হচ্ছে প্যারাগ্রাফ 1 এর মাধ্যমে, এবং এখানে দেখায় যে আসলে যে কিভাবে এই প্রসূনের জীবনে এই পাখির ইতিবাচক প্রভাবটা পড়ে। সর্বশেষ যে পার্টটি ছিল সেটা হচ্ছে কনক্লুশন বা উপসংহার পার্ট। এখানে লেখা থাকে এ সামারি অফ দ্য এসে, অর্থাৎ একটি প্রবন্ধের একটি সারাংশ এখানে দেওয়া থাকে। তো সারাংশ হিসেবে আমরা পাই প্যারাগ্রাফ 4 কে, যেখানে আমরা দেখতে পাই দেওয়া আছে কোহেসিভ ডিভাইসেস গুলোর মধ্যে ইন কনক্লুশন, এটা হচ্ছে মেন কোহেসিভ ডিভাইস বা কানেক্টিং ডিভাইস। তো এখানে আরো কিছু কোহেসিভ ডিভাইস রয়েছে, যেমন and these lessons for the time he spent learning। তো এইগুলো আমরা কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত করতে পারি, অর্থাৎ এটা কানেক্টিভিটি তৈরি করে, কারণ এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইসেস। তো এর পারপাস আমরা লিখতে পারি বাই ইউজিং দিস কোহেসিভ ডিভাইসেস দ্য প্যারাগ্রাফ সামারাইজেস দ্য আইডিয়াস ডিসকাসড ইন দ্য এসে, অর্থাৎ এই কোহেসিভ ডিভাইসেস গুলো ব্যবহার করে অনুচ্ছেদটি প্রবন্ধে আলোচিত ধারণাগুলিকে সংক্ষিপ্ত করে শেষ করে। এইভাবে আমরা পারপাস গুলো লিখতে পারি, এবং এরই মাধ্যমে আমরা এই গ্রিডটি সিরিয়াল অনুযায়ী কমপ্লিট করলাম। তো তোমরা এখন যেটি করবে, এই যে সিরিয়াল অনুযায়ী তোমরা একটি জায়গায় এই পুরো এসেটি লিখে শেষ করবে এবং ক্লাসে প্রেজেন্ট করবে। তো আই হোপ দিস লেসন হ্যাজ বিন হেল্পফুল ফর ইউ। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। হ্যাভ এ গ্রেট ডে। আল্লাহ হাফিজ।